আজকের প্রথম নিউজ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ জন সিনার রিটায়ারমেন্ট ট্যুরের জন্য একটা নতুন মার্চেন্ডাইজের পুরো সেট রিলিজ করেছে। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সেই সেট। এখানে আমরা একটা স্পিনিং টাইটেলও দেখতে পাচ্ছি। জন সিনার যে আইকনিক স্পিনিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা ছিল এটা তারই ডিজাইনের ওপর রাখা হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ বেল্টটা জন সিনার জন্য একটা কাস্টম বেল্ট বানিয়েছে। আর আমার যতদূর ধারণা যে আমরা এই বছরে শুধুমাত্র জন সিনার একটাই মার্চেন্ডাইজ দেখতে পাবো না, বরং আরও ডাব্লিউডাব্লিউ কয়েকটা মার্চেন্ডাইজের সেট বার করবে। এটা তো সবে এখন প্রথম একটা এডিশন বার করেছে। এটা যখন প্রত্যেকটা ফ্যান্সরা কিনে নেবে 1-2 মাস পর আরেকটা নতুন মার্চেন্ডাইজ বার করবে। তারপর সেটাও যখন পুরো সমস্ত ফ্যান্সরা সবার কেনা হয়ে যাবে তখন আরেকটা মার্চেন্ডাইজ বের করবে। তো এরকম করেই ডাব্লিউডাব্লিউ এই বছরটা পুরো কাটাবে। জন সিনার এটা শেষ বছর ডাব্লিউডাব্লিউ রিংয়েতে কম্পিট করার। তো এই বছরে ডাব্লিউডাব্লিউ তাকে দিয়ে ভালো মতো বিজনেস করিয়ে নেবে। তো এটা তো শুধুমাত্র এখন শুরু হচ্ছে একটা মার্চেন্ডাইজ দিয়ে। অলরেডি লাল কালারের যে মার্চেন্ডাইজটা ছিল সেটা তো খুবই বিক্রি হয়েছে। এখন আরেকটা নতুন মার্চেন্ডাইজ বের করেছে, এটাও এখন প্রচুর পরিমাণে বিক্রি হবে। আর তারপরে আমরা এরকম আরও মার্চেন্ডাইজ এই বছরে দেখতে পাবো জন সিনার। আর ডাব্লিউডাব্লিউর ইতিহাসেই প্রথমবার ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও ডাব্লিউডাব্লিউর বাইরের কোনো রেসলিং প্রমোশনে গিয়ে চ্যাম্পিয়নশিপ জেতার রেকর্ড গড়ল অমাস। এখানে ডাব্লিউডাব্লিউ তাকে পারমিশন দিয়েছে। জাপানের একটা রেসলিং প্রমোশন আছে NOAH নামে, তো সেইখানে গেছিল অমাস আর সেখানে গিয়ে সে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছে। এটা অমাসের জন্য খুবই ভালো। আমরা অমাসকে অনেক সময় ধরে, প্রায় দেখতে গেলে 1 বছর তো হতেই চললো, আর কদিন বাদে 1 বছর হয়ে যাবে, তো আমরা অমাসকে টেলিভিশনে দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে যে ট্রিপল এইচ বুঝতেই পারছে না যে অমাসকে কোন রাইভালরিতে রাখবে আর তাকে কীভাবে ইউজ করবে। আমরা জানি যে ট্রিপল এইচেরই একটা সমস্যা, যারা একটু সাইজে বড় লম্বা চওড়া জায়েন্টের মতো সুপারস্টার থাকে, ট্রিপল এইচ তাদেরকে কীভাবে বুক করতে হবে সেটা ভেবেই পায় না। আমরা ব্রন স্ট্রোম্যানের হাল তো দেখেই নিয়েছি। ব্রন স্ট্রোম্যানের কোনো লেজেন্ড একটা স্টোরি লাইন নেই। সে যেখানে পাচ্ছে সেখানে ঢুকে যাচ্ছে। কখনো ব্লাড লাইনের এগেনস্টে যাচ্ছে, কখনো জাজমেন্টের এগেনস্টে যাচ্ছে, কখনো LWO এর এগেনস্টে যাচ্ছে, কখনো কার্মেলো হেজের সাথে ম্যাচ লড়ছে। তার কোনো একটা ডাইরেকশান নেই। জাস্ট কীভাবে ইউজ করবে কেউ ভেবেই পাচ্ছে না। তো অমাসের সাথে এর থেকে আরও বেশি বড় সমস্যা, কারণ অমাস তো যা লম্বা চওড়া, তাকে কার সাথেই বা ম্যাচ লড়াবে। তো ট্রিপল এইচ ভেবে পায়নি। তো শেষ পর্যন্ত ভাবলো যে যাগ্যে থাক, তাকে বরং বাইরের রেসলিং প্রমোশনে গিয়েই লড়াই করার সুযোগ দেওয়া হোক। তবে হ্যাঁ, বলে রাখি অমাসকে কিন্তু ডাব্লিউডাব্লিউ এখনও পর্যন্ত রিলিজ করেনি। সে ডাব্লিউডাব্লিউরই একজন সুপারস্টার। অমাসকে আমরা অনেকদিন ধরে ডাব্লিউডাব্লিউতে দেখিনি, কিন্তু সে বাইরের রেসলিং প্রমোশনে গিয়ে চ্যাম্পিয়নশিপ জিতেছে। তো এটা খুবই ভালো খবর তার জন্য। আর আশা করবো যে অমাস যেন খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে তাকে আমরা টেলিভিশনে দেখতে পাই আর তাকে কোনো ভালো একটা স্টোরি লাইনে ট্রিপল এইচ দেয়। তবে আশা করাটাই বেকার, যেখানে ব্রন স্ট্রোম্যান ভালো স্টোরি লাইন পাচ্ছে না সেখানে অমাসকে কী বা ভালো স্টোরি লাইন দেওয়া হবে। তো আশা করবো তার সাথে যেন ভালো কিছু হোক আর তাকে আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাই। তবে মনে হচ্ছে রয়্যাল রাম্বলে অমাসের একটা অ্যাপিয়ারেন্স তো আমরা দেখতে পেয়েই যাব, কারণ রয়্যাল রাম্বল এরকম বড় বড় সুপারস্টারদের এবং লম্বা চওড়া সুপারস্টারদের দরকার পড়ে। আর তাছাড়া এখানে শুধুমাত্র অমাস নয়, বরং আমাদের ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন শিনস্কে নাকামুরাও অ্যাপিয়ারেন্স করেছে তার US চ্যাম্পিয়নশিপ নিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শিনস্কে নাকামুরা তার কী বলা যায়, এটা তার সামুরাই হ্যাট পরে এসছে, সামুরাই মাস্ক পরে এসছে, আর এখানে তার US চ্যাম্পিয়নশিপও দেখতে পাচ্ছি। তো শিনস্কে নাকামুরাও এখানে অ্যাপিয়ারেন্স করেছে। আর জেড কার্গিল তার সোশ্যাল মিডিয়াতে একটা ফটো পোস্ট করেছে তার নিজেরই। এটা দেখতে পাচ্ছ জেড কার্গিল একটা ড্রেস পরে দাঁড়িয়ে আছে, লাল কালোর কিছু একটা মিক্সচার, দেখে তো পুরো পাওয়ার রেঞ্জার লাগছে, আর মুখে কী সব মেখেছে। তো এটার মানে তো খুব একটা বুঝতে পারছি না, হয়তো সে তার রিটার্ন টিজ করছে রতে কিংবা রয়্যাল রাম্বলে। তো জেড কার্গিলের ওপর অ্যাটাক কে করেছিল সেটা এখন একটা বড় প্রশ্ন। তো প্রথমে আমার মনে হচ্ছিল যে হয়তো বেইলি অ্যাটাক করতে পারে, অনেকে বলছে নেওমি অ্যাটাক করতে পারে। তবে এখন ব্যাপারটা কিছুটা হলো একটু পরিষ্কার হচ্ছে যে আমার মনে হচ্ছে যে এখানে বিয়াঙ্কা ব্লেয়ারই জেড কার্গিলের উপর অ্যাটাক করেছে। কারণ দেখো, আমরা যখন থেকে জেড কার্গিলকে ডাব্লিউডাব্লিউতে আসতে দেখি তখন থেকে এমনটা রুমার চলছে যে আমরা রেসলম্যানিয়াতে বিয়াঙ্কা ব্লেয়ারের সাথে জেড কার্গিলের মধ্যে ম্যাচ দেখতে পাবো। আর তাদেরকে এতক্ষণ ধরে ট্যাগ টিম ডিভিশনে রাখা হয়েছিল এই জন্যই, কারণ একটা সময় গিয়ে কেউ না কেউ একে অপরের উপর টার্ন করবে আর তারপর এদের মধ্যে একটা রাইভালরি হবে, যেটা রেসলম্যানিয়াতে গিয়ে একটা বড় ম্যাচে পরিণত হবে। তো সেটা করতে হলে আমরা দেখছি যে বিয়াঙ্কা ব্লেয়ার আর জেড কার্গিল কিন্তু খুবই বোরিংভাবে যাচ্ছে, কেউ সিরিয়াসভাবে নিচ্ছে না। দিন দিন তাদের ক্যারেক্টারের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ট্যাগ টিম ডিভিশনেতে কাজ করে। তো ডাব্লিউডাব্লিউ ভাবলো যে এক কাজ করা যাক, এদের মধ্যে একজনকে ইনজয়ার্ড করে দেওয়া হোক। তো এখানে জেড কার্গিলকে ইনজয়ার্ড করে দেওয়া হলো, তার ফলে এদেরকে একসাথে দেখানো হচ্ছে না। তো আমরা বেশি বোরিং ফিলও করবো না। আর
এদের মধ্যে রাইভালরি শুরু করার সবথেকে ভালো সময় হচ্ছে রয়্যাল রাম্বলের সময় থেকে। তো রয়্যাল রাম্বলের সময় যদি এদের রাইভালরি শুরু হয় আর একেবারে রেসলমেনিয়াতে গিয়ে শেষ হয়, তাহলে বিল্ড আপও ভালো হবে আর ফ্যান্সদের এক্সাইটমেন্টও ভালো হবে। আর তোমরাই একবার ভেবে দেখো, যদি বিয়াঙ্কা ব্লেয়ার আর জেড কার্গিল এখনও একসাথেই থাকতো, আমরা ভাবতাম যে এরা কী করছে ভাই, দেখতে ভালো লাগছে না। আর যদি এখনই এদের মধ্যে হিল টার্ন হয়ে যেত কারুর, তাহলে ওদের রাইভালরিটা এখন থেকেই শুরু হয়ে যেত। আর এখন রাইভালরি শুরু করে সেই যদি রেসলমেনিয়াতে গিয়ে এদের মধ্যে ম্যাচ হয়, তাহলে আমাদের মনে হবে যে এই রাইভালরিটা বেশি স্ট্রেচ করা হয়ে গেছে, আমাদেরও দেখতে বিরক্ত লাগতো। তো সেই জন্যই আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ এখানে জেড কার্গিলকে ইনজয়ার্ড দেখিয়েছে আর একেবারে রয়্যাল রাম্বলে রিটার্ন করাবে, আর তারপর বিয়াঙ্কা ব্লেয়ারের সাথে তার ফিউড শুরু হবে, যার ফলে আমাদের ইন্টারেস্টটা একটু হলেও থাকবে। তো আমার তো এই মতামত যে শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো যে জেড কার্গিলের রিটার্ন হওয়ার পর এটাই রিভিল হবে যে বিয়াঙ্কা ব্লেয়ারই তার উপর অ্যাটাক করেছিল, আর বিয়াঙ্কা ব্লেয়ারের আমরা হিল টার্ন দেখতে পাবো। আর তারপর রাইভালরি শুরু হবে অফিসিয়ালি রয়্যাল রাম্বলের পর থেকে। আর এর পরের নিউজ হচ্ছে যে আমাদের ব্যারেন কর্বিন এখন অফিসিয়ালি একজন ফ্রি এজেন্ট হয়ে গেছে, সে চাইলে যে কোনো কোম্পানি এখন জয়েন করতে পারে। আর তোমরা অনেকে বলবে যে ব্যারেন কর্বিনকে তো অনেক দিন আগে রিলিজ করে দেওয়া হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ কি প্রত্যেকটা রেসলিং প্রমোশনারই একটা কন্ট্রাক্টের কন্ডিশন থাকে, যে সুপারস্টাররা যদি নিজে থেকে কোনো কোম্পানি থেকে রিলিজ চায়, তাহলে সে কোম্পানি থেকে রিলিজ হওয়ার পর 90 দিন পর্যন্ত অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে পারবে না। এমনটা ডাব্লিউডাব্লিউ যদি নিজে থেকে কোনো সুপারস্টারকে রিলিজ করে, তাহলে সেটা হয়তো অনেক সময় কাজ করে না, কিন্তু সুপারস্টার যদি নিজে থেকে রিলিজের ডিমান্ড করে, যেমন ব্যারন কর্বিন করেছিল যে সে নিজে থেকে রিলিজ হতে চেয়েছিল, তো সেই জন্য এটা তার ক্ষেত্রে অ্যাপ্লাই হয়েছে। তো যে সুপারস্টাররা নিজে থেকে কোম্পানি থেকে রিলিজ চায়, তাদের ক্ষেত্রে এই টার্মটা অ্যাপ্লাই করা হয় যে তুমি 90 দিন পর্যন্ত অন্য কোনো রেসলিং প্রমোশনে গিয়ে রেসলিং করতে পারবে না। তো ব্যারন কর্বিন আজ থেকে 3 মাস আগে রিলিজ হয়েছিল ডাব্লিউডাব্লিউ থেকে, আর এখন তার 90 দিন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন সে হয়ে গেছে একজন ফ্রি এজেন্ট, সে এখন চাইলে টিএনএ, তারপরে এইডাব্লিউ, এছাড়া এনজেপিডাব্লিউ যেখানে খুশি গিয়ে রেসলিং করতে পারে। আর এরপর তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোডি রোডস এখানে তার জানুয়ারি মাসের পুরো শিডিউল রিলিজ করেছে, আর এখানে দেখতে পাচ্ছি যে আমরা তাকে র স্ম্যাকডাউনে ঘন ঘন অ্যাপিয়ারেন্স করতে দেখতে পাবো বলতে গেলে প্রত্যেকটা র স্ম্যাকডাউনেই তাকে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি যে আমরা 2 নম্বরের 6 জানুয়ারির ডেট এখানে দেওয়া রয়েছে, নেটফ্লিক্সের উপর যে প্রিমিয়ার হবে সেখানে কোডি রোডস থাকবে। তো তার মানে হচ্ছে যে আমরা এই রয়ের এপিসোডে কোডি রোডসকে দেখতে পাচ্ছি, আর কোডি রোডস আসছে তখন তো কেভিন ওভেন্সও অবশ্যই আসবে, না হলে কেভিন ওভেন্স যদি না আসে কোডি রোডস বেকার আসবে বা কী করতে, শুধুমাত্র প্রোমো কাট করতে তো আসবে না। তো কেভিন ওভেন্সকে আমরা সম্ভবত এই রয়ের এপিসোডে দেখতে পেয়ে যাবো। আর আমি তো ভাবছি যে কেভিন ওভেন্স কোডির ওপর অ্যাটাক না করে বরং স্যামি জেনের ওপর অ্যাটাক না করে দেয়, কারণ আমরা বিগত কিছু সপ্তাহ ধরে দেখছি যে স্যামি জেনকে যতবারই আমরা টেলিভিশনের ওপর দেখতে পেয়েছি, ততবারই দেখেছি যে কেউ না কেউ তাকে ধরে পেটাচ্ছে, কখনো ড্রু ম্যাকিন্টায়ার, কখনো ব্লাড লাইন। তো স্যামি জেনের হাল তো খুবই খারাপ যাচ্ছে। আর তাছাড়া স্ম্যাকডাউনের এপিসোডে কেভিন ওভেন্স স্যামি জেনকে যেভাবে তাচ্ছিল্যের নজরে দেখেছিল, মনে তো হচ্ছে যে কিছুদিন পরই কেভিন ওভেন্স স্যামি জেনের ওপরে অ্যাটাক করবে, আর হয়তো আমরা দেখতে পেতে পারি যে কোডির সাথে সাথে স্যামি জেনকেও, যেহেতু রতে রয়েছে স্যামি জেন, তো কেভিন ওভেন্স কোডির সাথে সাথে এখানে স্যামি জেনকেও বাজিয়ে না দেয়, তো এটাও হতে পারে। তো দেখা যাক আমরা কোডির তরফ থেকে এই মানডে নাইট রয়ের এপিসোডে কী দেখতে পাই। এখন তো আমরা যা দেখছি যে ডাব্লিউডাব্লিউ সব জায়গাতেই কোডি রোডসকে তাদের কোম্পানির ফেস হিসাবে অ্যাডভার্টাইজ করছে, তো আমরা এই নেটফ্লিক্সের যে রয়ের প্রিমিয়ারটা আছে, এখানে আমরা কোডি রোডসেরও কোনো একটা ভালো সেগমেন্ট দেখতে পাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের উপর যাওয়ার পর ডাব্লিউডাব্লিউ তাদের বেশ কয়েকটা নতুন শো অ্যানাউন্স করে দিয়েছে, আর এগুলো নেটফ্লিক্সেতে অ্যাভেলেবেল হয়ে গেছে। দেখতে পাচ্ছি এখানে পুরো লিস্ট রয়েছে, এখানে আমরা র ভয়েস দেখতে পাচ্ছি, তারপরে লেজেন্ডসদের একটা শো দেখতে পাচ্ছি, তারপর রোড টু রেসলমেনিয়া, এছাড়া আরও বেশ কয়েকটা শো এখানে ডাব্লিউডাব্লিউ অ্যাড করে দিয়েছে। আর তাছাড়া আমি দেখলাম যে নেটফ্লিক্সের উপরে ডাব্লিউডাব্লিউ অনেক কটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট, মানে অনেক পুরনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট, নতুন প্রিমিয়াম লাইভ ইভেন্ট, সব কিছু যে শোগুলো রয়েছে সেগুলো অ্যাভেলেবেল করে দিয়েছে। তো সেগুলো এখন নেটফ্লিক্সের ওপরে সাবস্ক্রিপশন নিয়ে তোমরা দেখতে পারবে, যেমনটা আমরা ডাব্লিউডাব্লিউ নেটওয়ার্কের ওপর দেখতে পেতাম। আর ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সের উদ্দেশ্যে বলেছে যে এই 2025 সালে আমরা অনেক কিছু দেখতে পেতে চলেছি, মানে আমরা এখনও তো কিছু দেখিইনি, জাস্ট আমাদের ইমাজিনেশনের বাইরে। তো আর ইউ রেডি? তো এটা হচ্ছে ট্রিপল এইচের বক্তব্য। তো ভাই আমি বলবো যে দেখো, বেশি আশা রাখার কিছু নেই, কারণ ট্রিপল এইচ প্রত্যেক বছরের শুরুতেই এমন কথা বলে, 2023-এর শুরুতেও বলেছিল, 2024-এর শুরুতেও বলেছিল, মানে যখন থেকে ট্রিপল এইচের হাতে কন্ট্রোল এসছে প্রত্যেক বছর একই কথা বলে, কিন্তু রিয়ালিটি হচ্ছে যে ট্রিপল এইচ যদি একটা ভালো কাজ করে তো 10টা খারাপ কাজ করে বসে থাকে। তো আমি অতটা ভরসা রাখছি না যে হ্যাঁ, যদি এটা ট্রিপল এইচের যে বস রয়েছে, মানে ফাইনাল বস রক, সে যদি বলতো তাহলে আমি মেনে নিতাম,
কারণ রক যেটা বলে সেটাই করে। তবে আমি ট্রিপল এইচের উপর বেশি ভরসা রাখছি না। তবে দেখা যাক যে ট্রিপল এইচ যে এত আশা দেখাচ্ছে, এত বড় বড় স্বপ্ন দেখাচ্ছে, এত বড় বড় কথা বলছে, 2025 সাল শেষ হতে হতে ট্রিপল এইচ সেই কথার উপরে দাঁড়িয়ে উঠতে পারে কিনা। আর যেহেতু তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা বলছে যে সে 2025 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, আর তাছাড়া আমরা তো তাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসাবে দেখতে চাই। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইবারে কিন্তু জেউসের স্টক আর আগের মতো নেই। আমরা দেখেছি যে ব্লাড লাইনে আসার পর থেকে জেউসের স্টক আর ব্র্যান্ড ভ্যালু কিছুটা নেমে গেছে, আগের মতো অতটাও আর রেলিভেন্ট নেই। আগের জেউস আর এখন জেউসের মধ্যে একটু তফাৎ আছে। ফ্যান্সরা তাকে পছন্দ করে সেটা আলাদা কথা, কিন্তু যখন থেকে ব্লাড লাইন জয়েন করেছে তো দেখতে পাচ্ছি জেউসের সাথে কী হচ্ছে। আগে তো বেশিরভাগ ম্যাচই সে জিততো, এখন বেশিরভাগ ম্যাচ সে হারছে। আর বুকিংও অনেকটা খারাপ হয়ে গেছে। আগে জেউসও একটা দুটো ফিনিশার তো কিক আউট করে নিত, কিন্তু এখন একটা ফিনিশার বললে জেউসও উঠছে না, আর এখন অনেক বেশি ম্যাচও হারছে। তো এটাই একটা পার্থক্য, যে সিঙ্গেল সুপারস্টার আর ট্যাগ টিম সুপারস্টারের মধ্যে পার্থক্য। যখন সিঙ্গেল সুপারস্টার থাকছো তখন তোমার একটু স্টকটা হাই যাচ্ছে, তোমার বুকিংও ভালো হয়, কিন্তু যখনই তোমরা একটা ট্যাগ টিমে চলে আসো তখনই তোমাদের বলতে পারো শক্তি পুরো অর্ধেক হয়ে যায়। আর এখন জেউসের স্টকটা সেরকমই যাচ্ছে। তো জেউসের যদি এরকমই চলতে থাকে তাহলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতাটা একটু টাফ হয়ে যাচ্ছে। তাছাড়া কিছুদিন আগে তো ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপও জিতেছিল, কিন্তু সেইটা আমার মোবাইল রিচার্জের মতো মাত্র 28 দিনে ডাব্লিউডাব্লিউ শেষ করে দেয়। তো সেটারও আমরা তো প্রায় ভুলেই গেছি। তো জেউসের বুকিং যদি এরকমই চলতে থাকে তাহলে তো আমি বলবো যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতা তো দূরের কথা, হয়তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ধারে কাছেও যেতে পারবে না। জেউসোকে যদি সত্যিকারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানাতে হয় তাহলে সেই পুরনো জেউসোকে ফিরিয়ে আনতে হবে, যে জেউসোকে আমরা দেখে অভ্যস্ত বা যাকে আমরা দেখতে চাই। এরকম বুকিং করলে তো জেউসের স্টক আরও দিন দিন নিচেই নেমে যাবে। তো আমরা সেই আবার পুরোনো মেন ইভেন্ট জেউসোকে দেখতে চাই, আর তার বুকিংটাও আগের মতোই ভালো হওয়া চাই। তাহলে আমরা জেউসোকে 2025 সালে ডেফিনেটলি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পিকচারেও দেখতে পাবো, আর হয়তো হতে পারে যে জেউসো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেও নিতে পারে। আর এর পরের নিউজ হচ্ছে যে আমরা মানডে নাইট র এপিসোডে সেথ রলিন্স আর সিএম পাঙ্কের যে গরম প্রোমো সেগমেন্টটা দেখতে পেলাম সেটা পুরোপুরি আনস্ক্রিপ্টেড ছিল। মানে সেথ রলিন্স আর সিএম পাঙ্ককে বলে দেওয়া হয় যে তোমাদের কাছে এত মিনিট সময় রয়েছে, তো যাও এবার রিংয়ের মধ্যে যাও আর তোমরা তোমাদের প্রোমোটা ডেলিভার করো, যা মনে ইচ্ছা আছে তাই বলো, আর এই ম্যাচটাকে তোমাদের যে ম্যাচটা হতে চলেছে 6 জানুয়ারি সেটাকে হাইপ করো। তো এটা যদি সত্যি হয়ে থাকে, মানে সত্যি হয়ে থাকে কি, এটা তো বড় বড় নিউজ সোর্সের তরফ থেকে কনফার্ম হয়েছে যে এটা আনস্ক্রিপ্টেড ছিল। তার মানে হচ্ছে যে সেথ রলিন্স আর সিএম পাঙ্ক যে কটা কথা বলেছে একদম মন থেকে বলেছে। আর আমরা এই পুরো সেগমেন্টটাতেই সেথ রলিন্সের ডমিনেন্স একটু বেশি দেখতে পাই। আর সিএম পাঙ্কের মুখে কিন্তু বেশি কথা ছিল না, সে মাত্র প্রথম দিকে একটু ফটর ফটর করছিল, কিন্তু লাস্টের দিকে একদম চুপ হয়ে যায়, বেশি কিছু সে বলতে পারেনি। এমনি সময় তো সিএম পাঙ্ক একদম প্রচণ্ড গলা চাড়া দেয়, গলা চাড়া দিয়ে ওঠে, ফটর ফটর করে, কিন্তু এইবারে সিএম পাঙ্ককে আমরা একটু চুপ থাকতেই দেখেছি, কারণ সেথ রলিন্সের কথা তার কোনো জবাব ছিল না। সেথ রলিন্স একদম যা বলেছে একদম মন থেকে বলেছে, আর রিয়ালিটি নিয়েই কথা বলেছে, সেটা তার বউ নিয়ে হোক, বাচ্চা নিয়ে হোক, কিংবা তার পুরো ক্যারিয়ার নিয়ে হোক। তাকে তো পুরো রেসলিং জগতের ক্যান্সারই বলে দিয়েছে, আর দেখতে গেলে সিএম পাঙ্ক সেই রেসলিং জগতের ক্যান্সারই বটে, কারণ কোনো কোম্পানিতে গিয়ে তো তার ভালো মেমোরি তো তার কাছে থাকে না, মানে সব জায়গাতে গিয়ে ঝামেলা করে আর প্রত্যেকটা কোম্পানি থেকে তাকে বের করে দেওয়া হয়। তো এইটা নিয়ে তাকে সবসময় শুনতে হবে, এটা ড্রু ম্যাকিন্টায়ারও বলেছে, এটা সেথ রলিন্সও বলছে, আর ভবিষ্যতে যারই সাথে রাইভালরি হোক না কেন সিএম পাঙ্কের, তার কাছেই এই কথাটা শুনতে হবে। তো সেথ রলিন্স একেবারে ঝেড়ে দিয়েছে এখানে সিএম পাঙ্ককে, আর বলতে পারো যে রাইভালরিটা খুবই পার্সোনাল হয়ে গেছে আর প্রচণ্ড হাইপ হয়ে গেছে। তো সেই হিসাবে দেখতে গেলে এই ম্যাচটা রয়ের মেন ইভেন্টে রাখছে ভালোই। আর রোমান ভার্সেস সোলোর ম্যাচে যদি রক না আসে তাহলে বলবো যে এই ম্যাচটাকে যদি মেন ইভেন্টে রাখে তো বেশি ভালো হবে, কারণ রোমান ভার্সেস সোলোর ম্যাচে যদি রক না আসে তাহলে ম্যাচটার আর তেমন কোনো ভ্যালু থাকছে না। তো চলো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউইর একটা নিউজ ভিডিওতে।